আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের প্রশ্ন উত্তর পর্বে আমরা উকুননাশকের ব্যবহার, সতর্কতা এবং নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেক ভিডিও দিয়ে রেখেছি এই উকুননাশকের ব্যবহার, উকুননাশকের ব্যবহারের নিয়ম, কোন সময় আপনারা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, পাশাপাশি কোন কোন কোম্পানির ওষুধগুলো ব্যবহার করা ভালো এবং কোন নিয়মে ব্যবহার করলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কোনো ঝুঁকি বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, নানান বিষয় আলোচনা করে আমি একাধিকবার ভিডিও দিয়েছি। তারপরেও আমি দেখি চাষি ভাইয়েরা এই বিষয়টাতেই প্রচুর প্রশ্ন করেন। দর্শক, এখন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনেই আমি অলরেডি দুইবার এই বিষয়ে প্রশ্ন পেয়েছি। অলরেডি চাষি ভাইরা ফোন কল করেছে এবং জিজ্ঞেস করেছে, এবং আমি আমার হোয়াটসঅ্যাপেও 2-3টা মেসেজ পেয়েছি এই উকুননাশকের বিষয়ে। মেসেজগুলো এমন ছিল যে, রাজীব ভাই, উকুননাশকটা কোন সময়ে ব্যবহার করলে ভালো হয়, বিকেলবেলা নাকি সকালবেলা নাকি দুপুরবেলা? আবার এক চাষি ভাই জিজ্ঞেস করেছেন যে, রাজীব ভাই, যেদিন উকুননাশক দিব সেদিন আমরা মাছকে খাবার দিতে পারবো কিনা? গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওর নিচেও দেখেছি একজন চাষি ভাই কমেন্ট করেছেন, উকুননাশকের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো দর্শক, চলুন সবার আগে আমরা জেনে নেই যে উকুননাশকটা আসলে কি। দর্শক, উকুননাশকটা আমি যদি বলি, এইটা একটা পরজীবী ধ্বংসকারী ঔষধ, বা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় অত্যন্ত ক্ষতিকারক যে একটি পরজীবী থাকে উকুন, সেই উকুনটাকে মেরে ফেলার জন্য যে ওষুধটা আমরা ব্যবহার করি সেইটাই হচ্ছে উকুননাশক। দর্শক, অনেকেই প্রশ্ন করেন যে, রাজীব ভাই, কোন কোম্পানির উকুননাশকটা সব থেকে বেশি ভালো? দর্শক, এইটা আসলে স্পেসিফিক ভাবে বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি মনে করি প্রত্যেকটা কোম্পানির ঔষধই ভালো। এক একজন মানুষ, এক একজন এলাকাতে, এক একজন চাষি এক একটা ঔষধ ব্যবহার করে ভালো ফলাফল পান। আমরা যেমন একটা করে ভালো ফলাফল পাই, হয়তোবা সাতক্ষীরাতে অন্য চাষি ভাইরা অন্য একটা কোম্পানির ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছেন, হয়তোবা রাজশাহীতে কিছু চাষি ভাই অন্য একটা কোম্পানির ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছেন। আর কোনো কোম্পানির নাম মেনশন করে বলাটা আসলে আমি পছন্দ করি না, আর বলেও আসলে আমার কোনো লাভ নাই, কারণ আমি তো আসলে কোনো কোম্পানির লোক না বা কোনো কোম্পানির অথরাইজড কেউ না যে আমি ওইটার বিষয়ে বললে তারা আমাকে বাহবা দিবে, ভালো বলবে। আমি সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি। যাই হোক দর্শক, তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, উকুননাশকটা আপনারা ভালো দেখে একটা কোম্পানিটা ব্যবহার করেন। ভালোটা বুঝবেন কিভাবে? আপনার এলাকাতে যে সকল মাছ চাষি ভাইয়েরা আছে তাদের সাথে পরামর্শ করবেন। কখনোই কোনো কোম্পানির লোকের সাথে বা যিনি ওষুধপত্র বিক্রি করেন তার সাথে পরামর্শ করে উকুননাশক ব্যবহার করবেন না। তাহলে তিনি যেটা বিক্রি করে সেটাই আপনাকে বলবে যে ভালো, অথবা যেই পরিমাণ লাগবে তার থেকে আপনাকে অনেক বেশি পরিমাণ দিতে বলবে, কারণ তার তো ওষুধ বিক্রি করা দরকার। এই জন্য সে সেইটার বিষয়ে আপনাকে অনেক বেশি পজিটিভ বলবে এবং পরিমাণেরও একটা ব্যাপক হেরফের করে ফেলবে। তো এই জন্য আপনারা অবশ্যই সফল বা ভালো মাছ চাষিদের সাথে পরামর্শ করে উকুননাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যারা একটু সেন্সিটিভ টাইপের মাছ নিয়ে কাজ করেন বা যারা ছোট মাছের নার্সারি করেন, এক কথায় যদি বলি পোনা চাষ করেন, বা খুব সেন্সিটিভ, ধরুন পাবদা, গোলসা বা গলদা চিংড়ি, এই টাইপের মাছ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আমি বলবো, ভাই, আপনারা অবশ্যই আইভারমেকটিন 1% উকুননাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং যারা একটু বড় সাইজের মাছ চাষ করেন, মিডিয়াম সাইজের মাছ চাষ করেন, যেমন ধরুন মিডিয়াম সাইজের কার্প ফ্যাটেনিং বা বিগ কার্প ফ্যাটেনিং করেন, তারা আপনারা হয়তোবা ডেল্টা মেথিন 3% ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো দর্শক,
এই ওষুধপত্র ব্যবহারের যে নিয়ম বা উকুননাশক ব্যবহারের যে নিয়ম, আপনারা অবশ্যই উকুননাশকের যে বোতল বা যে প্যাকেট, ওইটার গায়ে দেখবেন যে কোম্পানি বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কোম্পানি লিখে দেয় যে আপনারা আসলে কি নিয়মে এটা ব্যবহার করবেন, কতটুকু জায়গাতে কতটুকু দিবেন, এবং কতটুকু জায়গাতে কি পরিমাণ দিলে কোনো সমস্যা হবে না, এবং কতটুকু জায়গাতে কি পরিমাণ দিলে আপনার কি কি সমস্যা হতে পারে। অনেক প্যাকেটের গায়ে দেখেছি যে এরকম নির্দেশনা দেওয়া থাকে বা বিস্তারিত লেখা থাকে। তো দর্শক, আপনারা উকুননাশক ব্যবহার করবেন কোন সময়ে? অনেকেই বলেন যে রাজীব ভাই, ডাক্তাররা তো বলে যে উকুননাশকটা বিকেলবেলা ব্যবহার করার জন্য। বিকেলবেলা ব্যবহার করলে যেটা হয় যে সন্ধ্যার দিকে একটু অক্সিজেন ফল্ট করে এবং সব উকুন মারা যায়। এটাকে যদি আমরা থিওরি হিসাবে দেখি তাহলে হয়তোবা এই থিওরিটা ঠিক আছে। ধরুন বিকেলবেলা উকুননাশকটা ব্যবহার করলে হয়তো একটু অক্সিজেন ফল্ট করবে এবং উকুনগুলো সব মারা যাবে, এটা ঠিক আছে। তবে বিকেলবেলা উকুননাশক ব্যবহার করা হলে আবার কিছু সমস্যাও আছে। যেমন ধরুন, আমার একটি পুকুরে মাছের ডেনসিটি মোটামুটি ভালো পরিমাণেই আছে এবং ওই পুকুরটাতে প্রচুর পরিমাণে আসলে উকুনের উপদ্রব বেড়ে গিয়েছে। মাছ প্রচন্ড লেজ বাড়ি মারতেছে এবং আমরা বুঝতে পারতেছি যে আসলে মাছের সমস্যা হচ্ছে। তো দর্শক, যেহেতু আমার ওই পুকুরের ডেনসিটি ফুল, যেই পুকুরেরই আসলে ডেনসিটি ফুল থাকে সেই পুকুরের পরিবেশ সব সময়ই একটু খারাপ থাকে, এটা স্বাভাবিক। তো ধরুন, প্রচুর মাছ থাকা অবস্থাতে আমি বিকেল বেলা ওই পুকুরে উকুননাশকটা দিলাম। দেওয়ার পরে সন্ধ্যার পরে যদি আমার অক্সিজেন ফল্ট করে, তখন তো একটা ঝামেলা। রাতভর ওইগুলাকে পাহারা দেন, আবার অক্সিজেন দেন, আবার খেয়াল রাখেন, কে না কে মাছ নিয়ে যায়, নানান ধরনের সমস্যা। আর রাত জেগে আমি আসলে এই জটিলতা কেন পোহাইতে যাব, কেন সহ্য করতে যাব বলেন? আমার তো আসলে এরকম করার দরকারই নাই। এই জন্য আমরা যেটা করি, আমরা উপন্যাসকগুলো সাধারণত দিনের বেলায় ব্যবহার করি। যেমন ধরুন, সকাল 10টা 11টা 12টার দিকে ব্যবহার করি। এর ফলে যেটা হয় যে, ধরুন একটা পুকুরে আমরা উপন্যাসক দিব প্রতি শতাংশে 5 মিলি করে। তো আমরা 5 মিলি করে না দিয়ে 6 মিলি করে দিয়ে দিচ্ছি, 1 মিলি বেশি দিচ্ছি। এতে করে কিন্তু মাছের খুব একটা ক্ষতি হবে না বা মাছ ভেসে যাবে না, খাবে না। এতে হবে কি, পরিমাণে একটু বেশি দেওয়ার ফলে আমাদের পুকুরে যে ক্ষতিকারক পরজীবী উকুন ছিল সেগুলো কিন্তু মারা যাবে। এবং দেখুন, কার পুকুরে কখন কোন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এটা আসলে নির্দিষ্টভাবে বলাটাই মুশকিল। কারণ মাছ চাষের পুকুরে মাছ একটা প্রাণী সম্পদ, যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে, এইটা আমাদের মেনে নিতে হবে, এইটা স্বাভাবিক। তো দর্শক, এই জন্য আমরা রিস্ক নিতে যাব কেন? মাছ একটা প্রাণী সম্পদ, প্রাণীকে আমরা রিস্কের ভিতরেই রাখবো না। তো দেখুন, আমরা এই জন্য করি কি, যে সকালের পরপর ব্যবহার করে দিলে যদি অক্সিজেন ফল্ট করে, হয় কি যে দুপুরবেলা আবহাওয়াটা ভালো থাকে। এই জন্য মাছের যতই কষ্ট হোক, মাছ কিন্তু খুব সহজে ভাসে না। আবার ভাসলেও হয় কি, যে রোদ থাকে, কিছুক্ষণ পরেই আবার মাছগুলো ডেবে যায়। তখন হয় কি, যে আমরা 100% আসলে নিশ্চিত থাকতে পারি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আর খুব একটা সমস্যা আমাদের হচ্ছে না, ইনশাআল্লাহ। তবে যদি কখনো কখনো উপন্যাসক ব্যবহারের পরে সমস্যা হয়েই যায়, তাহলে আপনারা কি করবেন? এটা নিয়ে আসলে উত্তেজিত বা ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনারা স্বাভাবিক থাকবেন এবং ওইখানে একটু যদি ঝর্ণার ব্যবস্থা করতে পারেন, প্রত্যেকটা পুকুরেই একটু স্যালোর ব্যবস্থা রাখা উচিত, যেন পুকুরের পানিটা পুকুরে দিয়ে একটা ঝর্ণা সৃষ্টি করা যায়। অথবা এয়ারেশনের ব্যবস্থা থাকলে তো কোনো কথাই নাই। দেখুন, উকুনকে আমরা মারার জন্য যখন উকুননাশক দেই, তখন পুকুরে একটু অক্সিজেন ফল্ট করে। পুকুরের পানিতে নির্দিষ্ট একটা পরিমাণে অক্সিজেন থাকে, ওইটার লেভেলটা অনেকটাই কমে যায় যখন উপন্যাসক ব্যবহার করা হয়। তখন মাছ হয় কি, যে প্রচুর ছোটাছুটি করে এবং লেজ বাড়ি দিতে থাকে। তো ওই সময় আসলে ঘাবড়িয়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই। কিছু সময় পরেই দেখবেন যে এটা আবার ঠিকঠাক হয়ে গিয়েছে, স্বাভাবিক হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ। আর এতক্ষণ যে আলোচনা করলাম দর্শক, একটা বিষয় আমাদের জানা দরকার, আমরা মাছের উকুন হলে বুঝবো কিভাবে? যাদের পুকুরেই মাছ আছে, শুধুমাত্র পাঙাশ মাছটা বাদে অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি। যেমন ধরুন, মাছ সাধারণত ওয়াশ করে বা লেজ বাড়ি মারে বা ফুটি দেয়, তার একটা স্বাভাবিক গতিবিধি থাকে। সে পানির নিচ থেকে উঠে
ফুটি দিয়ে আবার চলে যায়, আবার সে পানির নিচ থেকে উঠে একটা লাফ দিয়ে চলে যায়। কিন্তু যখন মাছকে উকুনে তাড়া করে বা মাছের প্রচুর উকুন লাগে, তখন কিন্তু সে অস্বাভাবিক রকমের একটা সাউন্ড করে লেজ বাড়ি দেয়। যেমন ধরুন পানির নিচ থেকে উঠে চট করে পানির উপর একটা বাড়ি দিয়ে তারপরে আবার নিচে চলে যায়। তখনই বুঝতে হবে যে মাছকে উকুন তাড়া করতেছে বা মাছের গায়ে কিন্তু উকুন লাগতেছে, এই জন্য সে ওই রকম করতেছে। পাশাপাশি দর্শক, উকুন যখন হয়ে যাবে, অনেক সময় হয় কি আপনি পুকুরে ঝাঁকি জাল দিয়েছেন বা খেপলা জাল দিয়েছেন, 5টা মাছ জালে উঠে আসছে। একটা মাছের দেখলেন যে একটা আইসের গোড়ায় হালকা একটু লাল হয়ে আছে বা হালকা হালকা ক্ষত হয়ে আছে, এইগুলা কিন্তু উকুন থেকে হতে পারে। এরকম সমস্যা আমরা যখনই দেখব তখনই আমরা উকুননাশক পুকুরে ব্যবহার করব, পাশাপাশি জীবাণুনাশকটাও ব্যবহার করার চেষ্টা করব। এবং আমি এক কথায় বলবো যে প্রতি মাসেই আপনারা একবার উকুননাশক এবং জীবাণুনাশকটা ব্যবহার করুন, পাশাপাশি নুন চুন ব্যবহার করুন, পাশাপাশি অন্যান্য যে ডোজগুলো আমরা করি সেইগুলা ঠিকঠাক মতো করুন। আশা করি ইনশাআল্লাহ আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা লাভজনক হবে। এবং ক্যাটফিশের পুকুরে যদি প্রচুর উকুনের উপদ্রব থাকে তাহলে প্রচুর পরিমাণে ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে। আর যদি ভাইরাস নাও হয় কিন্তু ক্যাটফিশের স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে দর্শক আমাদের উকুননাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় যেই সকল ডোজগুলো করা দরকার সেইগুলো আমরা করব ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ যাবত যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আসলে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। একটি কমেন্ট করে বলুন যে এর পরে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান। এবং এতক্ষণ যাবত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এইখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।